আমরা স্টার্ট করি নাকি? আছেন আপনারা? জি স্যার। আচ্ছা, এটা আজকে আমাদের সেকেন্ড ডে। সো আমরা প্রথম ডেতে আমাদের 2টা ক্লাস ছিল। আমরা ইন্ট্রোডাকশন টু ইন্টারনাল কন্ট্রোলটা কভার করেছি। সো আজকের ক্লাসে আমরা চ্যাপ্টার 6 কভার করব, হুইচ ইজ রেভিনিউ সিস্টেম। রেভিনিউ মানে কি? কেউ কি বলতে পারবেন হোয়াট ইজ রেভিনিউ? সেল। আর কি হতে পারে? স্যার কোনো প্রোডাক্ট অথবা কোনো সার্ভিস সেল করে ইন রিটার্নে যেটা পাওয়া যায় সেটা রেভিনিউ। আর কি হতে পারে? আমরা কি নামে বলি রেভিনিউকে? আর কি কি নামে বলতে পারি? আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করছি না স্যার? যেমন আমরা যে Sales proceeds. সরকারি রাজস্ব থাকে, ব্যবসায়িক আয়, তারপরে মানে এই ধরনের আয়গুলো আর কি। ইনকাম স্টেটমেন্টে আমরা রেভিনিউটা কোথায় দেখাই? অনার্স সিকিউরিটিতে। আমরা যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করি, এটা একটা কম্পোনেন্ট হচ্ছে ইনকাম স্টেটমেন্ট। ওটা কোথায় আমরা রেভিনিউটা দেখাই, শো করি? স্যার প্রথমেই তো ইনকামটা লিখি, তারপরে হচ্ছে এখান থেকে এক্সপেন্স মাইনাস করি। রেভিনিউ দেখাই অথবা সেলস দেখাই অথবা টার্ন ওভার দেখাই, তিনটে একই কথা। রেভিনিউ, সেলস, টার্ন ওভার। এটা থেকে আমরা বাদ দিই কি? সিওজিএস। যত ধরনের Revenue এক্সপেন্স ছিল সেগুলো বাদ দেই। রেভিনিউ বা সেলসে কি বাদ দেই? স্যার কস্ট অফ গুডস সোল্ড, তারপরে হচ্ছে আদার্স অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আছে, তারপরে প্রোডাকশন কস্ট থাকলে সেগুলো আসে, এগুলো মাইনাস করতে হয়। তারপরে যদি ক্ষতি হয় তাহলে সেই ক্ষতিটা মাইনাস করতে হয়। তারপরে ফাইনালি এট দ্য এন্ডে কি আসে? ফাইনালি আমরা স্যার নেট ইনকাম পাই। নেট প্রফিট পাই। জি স্যার, নেট প্রফিট। তাহলে সেলস বা রেভিনিউটা হচ্ছে আমার ইনকাম স্টেটমেন্টে যতগুলো আইটেম আছে সবগুলোর মধ্যে সবচেয়ে বড় আইটেম, তাই না? বড় ফিগার। তাই তো? নইলে আমি ওটা থেকে বাদ দিব কিভাবে বড় ফিগার না হলে? জি স্যার। আচ্ছা, তাহলে একটা কোম্পানিতে যদি রেভিনিউ বা সেলস কমে যায় তাহলে বিজনেস রান করা মুশকিল। একটা কোম্পানি আলটিমেটলি, আমি যে অপারেট করব, আমি প্রোডাক্ট সেল করি বা ম্যানুফ্যাকচার করে সেল করি অথবা কিনে এনে সেল করি, এটা তো আমার সেলস বা রেভিনিউ। সেলস বা রেভিনিউ বাড়া কমার উপরে কিন্তু বিজনেস আমার কতটুকু সাস্টেইন করবে কি করবে না, বিজনেসের সাস্টেইনেবিলিটি নির্ভর করবে হোয়াট ইজ আওয়ার রেভিনিউ অর সেলস। তো সেলস বা রেভিনিউ যদি বেশি হয় তাহলে বিজনেস গ্রো করবে। ইফ সেলস ফিগার যদি বড় হয় দেন প্রফিট উইল বি মোর। যদি আমার সেলস বা রেভিনিউ ফিগার ছোট হয় তাহলে আমার নেট প্রফিটও কমে যাবে, তাই না? তাহলে আমরা যদি সেলস বা রেভিনিউর উপর বেটার কন্ট্রোল ইম্পোজ করতে যাই, এবং যদি রেভিনিউ সিস্টেমের উপর যদি আমরা ডিসিপ্লিন আনতে পারি, হ্যাঁ, বেটার কন্ট্রোল আনতে পারি, তাহলে কোম্পানি কি বেনিফিটেড হবে নাকি লুজার হবে? বেনিফিটেড হবে স্যার। বেনিফিটেড হবে। তাহলে দেখেন, সেলস বা রেভিনিউ বেশি হওয়া মানে কোম্পানি গ্রো করা, প্রফিট করা এবং কোম্পানি এগিয়ে যাওয়া। আর সেলস বা রেভিনিউ যদি কম হয়, আমার বটম লাইনে প্রফিটও কমে যাবে, কোম্পানি লস করলে কোম্পানির জন্য সাস্টেইন করা মুশকিল হবে। সো দ্যাটস ওয়াই আমরা যদি রেভিনিউটাকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে প্রপারলি না দেখাতে পারি, এটার উপর প্রপার কন্ট্রোল না আনতে পারি, যদি আমি রং রেভিনিউ ফিগার ইনকাম স্টেটমেন্টে রিপোর্ট করি, তাহলে আমার কি শেষে
প্রফিট যেটা আসবে প্রফিট ফিগারটা কারেক্ট হবে নাকি রং হবে? আমরা যদি ইনকাম স্টেটমেন্টে রেভিনিউ বা সেলস এর ফিগারটা রং শো করি, বেশি দেখাই বা কম দেখাই, তাহলে আমার ইনকাম স্টেটমেন্টের বটম লাইনে যে প্রফিট আসবে, প্রফিটটা কি রং হবে না রাইট হবে না কারেক্ট হবে? রং হবে স্যার। রং হবে স্যার। রং হবে। তাহলে রেভিনিউ সিস্টেমটা বা সেলস বা টার্নওভার বা রেভিনিউর উপর ইন্টারনাল কন্ট্রোল সিস্টেমটা যদি অনেক ভালো হয়, তাহলে আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের রেভিনিউর ফিগারটাও কারেক্টলি আসবে, আমার ডিসিশন নিতে অনেক সুবিধা হবে। রেভিনিউর সাথে আসলে কিছু প্রসেস ইনভলভ আছে। যে রেভিনিউ আমি একটা কোম্পানির প্রোডাক্ট তৈরি করব, তৈরি করে কি আমি মানুষের কাছে গিয়ে গিয়ে দিয়ে চলে আসবো, নাকি মানুষ আমার কাছ থেকে, আমি জাস্ট তৈরি করে বসে থাকবো, মানুষ আমার কাছ থেকে আইসা নিয়ে যাবে অথবা মানুষকে দিয়ে আসবো? এটা কি আমার সিস্টেম? বিজনেস সিস্টেম কি এটাই হয় সাধারণত? না স্যার। না, হয় না। তাহলে দেয়ার ইজ এ স্ট্যান্ডার্ড প্রসেস। একটা কোম্পানি যখন রেভিনিউ আর্ন করে অথবা সেলস করে অথবা টার্নওভার কোম্পানির বৃদ্ধি হয়, অবশ্যই দেয়ার ইজ এ স্ট্যান্ডার্ড প্রসেস। আমি কিছু প্রোডাক্ট তৈরি করতেছি, প্রোডাক্টটা আমি তৈরি করার পরে আমি কিভাবে তৈরি করতেছি, আপনি দেখবেন আপনার এলাকায় কিছু দোকানপাট আছে, দোকানপাটে দেখবেন যে বিভিন্ন কোম্পানি থেকে ভ্যান গাড়ি নিয়ে নিয়ে যায়, ভ্যান গাড়ি নিয়ে গিয়ে এক সপ্তাহ অর্ডার নিয়ে আসে, আগামী সপ্তাহ আপনাকে কয়টা তেল দেবো, কয়টা সাবান দেবো, ওইটা এই আইটেমটা কত দেবো, আবার অর্ডার নিয়ে আসে না? দেখছেন কখনো, খেয়াল করছেন? জি স্যার। তাহলে এইভাবে কোম্পানিগুলো আগে অর্ডার নেয়, অর্ডার নেওয়ার পরে তারা কিন্তু একটা এস্টিমেট করতে পারে যে তাদের প্রোডাক্টটা মার্কেটে কতটুকু লাগবে, ওই হিসাবে তারা জিনিসটা তৈরি করে। মার্কেটে যদি আমার পণ্যের, আমার প্রোডাক্টের অর্ডার না থাকে যথেষ্ট, তাহলে আমি আন্দাজে যদি অনেকগুলো প্রোডাক্ট তৈরি করি বা ম্যানুফ্যাকচার করি, এটা যদি আমি মার্কেটে সেল করতে না পারি, তাহলে কোম্পানির জন্য লস না? জি স্যার। তাহলে সেলস জি সিস্টেম স্যার। ইজ স্টার্টেড, সেলস সিস্টেম বা রেভিনিউ সিস্টেম ইজ স্টার্টেড উইথ কি? অর্ডারিং। প্রথমে কোম্পানি অর্ডার নেবে, অর্ডার পাওয়ার পরে এরপরে জিনিসটা তৈরি করবে, তৈরি করার পরে জিনিসটা আবার কি করবে? কাস্টমারকে সাপ্লাই দিবে, যারা যারা অর্ডার করছে তাদেরকে সাপ্লাই দিবে না? জি স্যার। সাপ্লাই যে দিব এটাকে বললাম আমরা ডিসপাচ, মানে ডিসপাচিং প্রসেস। আমি জিনিসটা তৈরি করে ডিসপাচ করে দিচ্ছি, এরপরে আমি মানুষকে যে জিনিসটা দেব, দেওয়ার সাথে যার কাছে আমি জিনিসটা সেল করব তাকে কি দেব? সাথে একটা ইনভয়েস দিব না, বিল দিব না, তোমার এত টাকার মাল, এটা হলো তোমার ইনভয়েস। জি স্যার। দেখেন, আপনি যদি সাধারণ নর্মাল দারাজ বা কোনো জায়গায় অনলাইনে যদি কোনো অর্ডার করেন, দেখবেন যে প্রোডাক্টটা যখন ডিসপাচ হয় আপনার কাছে একটা মেসেজ আসে, তোমার প্রোডাক্টটা, অর্ডারটা প্লেস করছে এবং প্রোডাক্টটা ট্রানজিটে আছে, তুমি পেয়ে যাবে, এরকম একটা মেসেজ আসে না? জি স্যার। জি স্যার। আসে। এরপরে পণ্যটা যখন আপনি রিসিভ করেন, পণ্যের সাথে আপনি একটা বিল দেন, ওই বিলটা দেখে তো আপনি টাকা পেমেন্ট করেন নাকি? হ্যাঁ স্যার। আচ্ছা, তো আপনাকে এভাবে একটা ইনভয়েস দিয়ে কোম্পানিও এরকম বড় বড় সেলগুলো এভাবে হয়। এরপর কোম্পানি অর্ডারটা নেওয়ার পরে পণ্যটা তৈরি করছে, তৈরি করে ডিসপাচ করে কাস্টমার কাছে পাঠিয়ে দিয়েছে। এরপরে কোম্পানির কি কাজ? সেলস যে হয়ে গেছে, অর্ডার যখন নিল তখন কি সেলস হয়ে গেছে, নাকি পণ্যটা তৈরি করে ডেলিভারি করে দেওয়ার পরে সেলস হয়েছে? ডেলিভারি দেওয়ার পর। আচ্ছা, ডেলিভারি দেওয়ার পর যখন সেলস হয় তখন কোম্পানি কি করবে? এই সেলসটা তার অ্যাকাউন্টসে রেকর্ড করবে না? হ্যাঁ স্যার। এই জন্য এর পরের স্টেপটা হচ্ছে রেকর্ডিং। তাহলে সেল করার সময় কি জার্নাল দিই আমরা যদি ক্রেডিটে বা বাকিতে সেল করি? স্যার অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট আর সেলস ক্রেডিট। ওকে ফাইন, আমি ক্রেডিটে সেল করলাম, এই এন্ট্রি দিলাম, তাহলে এন্ট্রিটা হচ্ছে রেকর্ডিং। রেকর্ডিং দেখতে পাচ্ছেন এখানে? জি স্যার। আচ্ছা, Yes, sir. রেকর্ডিং এর পরের কাজ কি? আমি বাকিতে সেল করলাম, এরপর আমি সেলের এগেনস্টে কি রিসিভ করব? স্যার ক্যাশ কালেক্ট করব। ক্যাশ রিসিভ করব। ক্যাশ কালেক্ট করব। তাহলে পরবর্তী প্রসেসটা কি হবে? ক্যাশ কালেকশন বা ব্যাংকে কালেকশন। তো আমি সেলস এর এগেনস্টে যেটা বাকিতে সেল করছিলাম, ওটার এগেনস্টে যখন টাকা কালেকশন করব তখন জার্নাল কি দিব? ক্যাশ ডেবিট অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট। 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 তাহলে আমরা এন্টার সেলস এর প্রসেসটা বুঝে গেছি না? প্রথমে আমরা
ধরেন আপনার একটা বড় কোম্পানি আছে, আপনি একটা বড় কোম্পানির মালিক, আপনি প্রথমে আপনি সেলগুলো সারা দেশে বিভিন্ন ডিলারের মাধ্যমে অথবা আপনি আউটলেটের মাধ্যমে করেন, কিন্তু ডিলারগুলো বা আউটলেট থেকে আপনাকে প্রত্যেক মাসে বা বছরে আগে অ্যাডভান্স অর্ডার নিতে হবে। অর্ডার নিয়ে আপনি জিনিসটা ম্যানুফ্যাকচার করবেন, তৈরি করবেন, তারপর এটা ডিসপাস করবেন, সাথে ইনভয়েসও দিয়ে দিবেন। এরপরে আপনি জিনিসটা আপনার অ্যাকাউন্টসে রেকর্ড করবেন সেল হিসাবে, বাকিতে পরে আবার কালেকশনের সময় আবার জার্নাল দিবেন। এরপরে সেল প্রসেসে কিছু উইকনেস আছে। এটা হলো একটা কোম্পানির রেভিনিউ সিস্টেম বা সেল সিস্টেম। এখন আমরা এক একটা প্রসেস নিয়ে আলাদা আলাদা করে কথা বলবো। অর্ডারিং নিয়ে কথা বলবো, ডিসপাস নিয়ে কথা বলবো, রেকর্ডিং নিয়ে কথা বলবো, ক্যাশ কালেকশন নিয়ে কথা বলবো। এটা হচ্ছে অর্ডারিং। তাহলে অর্ডারিং এ কিছু রিস্ক আছে কোম্পানির জন্য। ধরেন আপনি কোম্পানির মালিক, আপনি ধরেন একটা কোম্পানির মালিক, আপনার কোম্পানি হচ্ছে একটা ইলেকট্রনিক্স কোম্পানি। আপনি ফ্রিজ, রেফ্রিজারেটর, টেলিভিশন, এসি, হ্যাঁ, এয়ার কুলার, আপনি এই ধরনের আইটেম তৈরি করেন। তৈরি করে আপনার একটা বড় কোম্পানি আছে, ওয়ালটনের মতো, ইলেকট্রোমার্টের মতো, এই ধরনের বড় কোন একটা আপনি কোম্পানির মালিক। এখন আপনি সামনে গরমের সিজন, গরমের সিজনে আপনি কি সিজন আসলে জিনিস তৈরি করবেন নাকি আগে থেকে অর্ডার নিয়ে তারপর তৈরি করবেন? স্যার আগে থেকে অর্ডার। আচ্ছা, অর্ডার নিয়ে যখন আমরা প্রোডাক্টটা তৈরি করব, অর্ডারিং লেভেলে আমাকে কিছু রিস্কের কথা চিন্তা করতে হবে। কোম্পানি, অ্যাজ এ কোম্পানি বা কোম্পানির ওনার অথবা ম্যানেজমেন্ট, আমি গণহারে 18 কোটি মানুষ আমাকে অর্ডার দিলে সবার থেকে অর্ডার নেব আমি পণ্য বিক্রি করার জন্য? না স্যার। যদি সবার থেকে গণহারে অর্ডার নিয়ে আমি পণ্য বানাই, এরপর যে সবাই আমার সামর্থ্যবান কাস্টমার কিনে, এটা তো একটা ইম্পর্টেন্ট ব্যাপার। আমি গণহারে 18 কোটি মানুষের থেকে অর্ডার নিয়ে পণ্য তৈরি করে বসে আছি, এরপর প্রোডাক্টটা কেনার মতো লোক নাই, অথবা যাদের কাছে দিছি তাদের কাছে টাকা টাকা দেওয়ার মতো পার্টি নাই। তাহলে অর্ডারিং লেভেলে অর্ডার নেওয়ার সময় আমাকে কিছু রিস্কের কথা চিন্তা করে অর্ডারটা নিতে হবে, যার তার থেকে আমি অর্ডার নেব না কিন্তু। তাহলে কি কি রিস্ক আমরা চিন্তা করব? অর্ডারস মে বি টেকেন ফ্রম কাস্টমারস হু আর নট এবল টু পে। আমাকে চিন্তা করতে হবে আমি এমন কাস্টমার থেকে অর্ডার নিয়ে নিতে পারি যার কিনা পেমেন্ট করার এবিলিটি নাই, এমন কাস্টমারও থাকতে পারে, এটা চিন্তা করতে হবে। এরপর অর্ডার আমি এমন কাস্টমার থেকে নিতে পারি যাদের অভ্যাস খুব খারাপ, অনেক বছর ধরে অনেক দিন ধরে টাকা দেয় না, বাকিতে নেয়ার 1 মাসের মধ্যে টাকা দেওয়ার কথা, 9 মাসও টাকা দেয় না। আবার আমি অর্ডার নেই, যখন কমপ্লিট অর্ডার নেই না, হাফ অর্ডার নেই। একজন আমাকে 10,000 আইটেমের জন্য অর্ডার করছে, আমি একটা জিরো বাদ দিয়ে 1,000 অর্ডার রেকর্ড করছি, তাহলে কি তার সাথে আমার ঝামেলা হবে না? ডেলিভারির সময় সে বলবো আমি অর্ডার করলাম 10,000, আপনি দিলেন 1,000, তাহলে বাকি 9,000 যে আমি কাস্টমারকে এখন বুঝাবো কিভাবে 9,000 যে কম দিচ্ছেন? তাহলে একটা ডিসস্যাটিসফ্যাকশন তৈরি হবে না? জি স্যার। হবে। তাহলে দিজ আর দ্য রিস্ক এট অর্ডারিং লেভেল। কোম্পানিকে এই রিস্ক গুলো চিন্তা করতে হবে অর্ডার নেওয়ার সময়। এরপরে কন্ট্রোল অবজেক্টিভ। তাহলে কন্ট্রোল অবজেক্টিভটা কি? কন্ট্রোল অবজেক্টিভ হচ্ছে অর্ডারিং লেভেলে যাতে আমার রিস্ক আমি মিনিমাইজ করতে পারি, অর্ডারিংটা যাতে আমি ঠিকঠাক মতো সঠিক কাস্টমার থেকে নিতে পারি, এটা অ্যাড্রেস করাই হচ্ছে আমার কন্ট্রোল অবজেক্টিভ। তাহলে আপনি যদি ম্যানেজমেন্টের পার্ট হন, তাহলে আপনাকে যদি ম্যানেজমেন্ট বলে আমি কি মানুষের কাছে সেল করি, মানুষ আমার টাকা দেয় না, বা এমন কাস্টমার কাছে সেল করি যারা বছর বছর টাকা দেয় না, এটা একটু ঠিক করো, তাহলে আপনি কি করবেন? অর্ডারিং লেভেলে একটা কন্ট্রোল ইম্পোজ করবেন, এমন ভাবে অর্ডার নেবেন যাতে যার তার কাছে অর্ডার না যায়। তাহলে এর জন্য কি করতে হবে? গুডস এন্ড সার্ভিসেস আর অনলি সাপ্লাইড টু কাস্টমার্স উইথ গুড ক্রেডিট রেটিংস। তাহলে আমি যার তার থেকে অর্ডার নেব না, যাদের ক্রেডিট রেটিং ভালো তাদের থেকে অর্ডার নেব। ক্রেডিট রেটিং কি? রেটিং এজেন্সি একটা কাস্টমারকে ক্রেডিট রেটিং করে যে তারা কেমন রেটিং এর কাস্টমার, তাদের অ্যাবিলিটি কেমন, তার ফাইন্যান্সিয়াল সামর্থ্য কেমন। কাস্টমার্স আর এনকারেজ টু পে প্রম্পটলি। ওই যে কিছু কাস্টমার আছে অনেকদিন ধরে পেমেন্ট করে না, তাহলে অর্ডার নেওয়ার সময় আমাকে ওই কাস্টমার গুলো বাদ দিয়ে যারা তাড়াতাড়ি পেমেন্ট করে তাদেরকেই সবসময় সিলেক্ট করতে হবে।
এবং যাতে আমি অর্ডারটা ঠিকঠাক মতো রেকর্ড করি, এটাও আমার সিস্টেমে রাখতে হবে। আর যাতে আমি একটা কমপ্লিট অর্ডার নিই, অর্ডার আর ফুলফিল, মানে যাতে আমি হাফ অর্ডার না নেই। তাহলে এটা মাথায় রেখেই আমাকে অর্ডার নিতে হবে। একটা সেকেন্ড একটু ওয়েট, একটা মিনিট একটু ওয়েট করেন। আচ্ছা, এখন হচ্ছে টেস্ট অফ কন্ট্রোল। এখন আপনি হলেন অডিটর, আপনি একটা কোনো কোনো একটা কোম্পানিতে অডিট করতে যাবেন। এখন আপনাকে দায়িত্ব দেওয়া হলো যে আপনি একজন অডিটের টিম মেম্বার। আপনাকে আপনার সিনিয়র বললো যে তুমি এই কোম্পানিতে গিয়ে আমাদেরকে যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দিয়েছে অডিটের জন্য, তুমি রেভিনিউ পার্টটা তুমি চেক করবা। কোম্পানির অ্যাকাউন্টসে রেভিনিউ আছে 1,000 কোটি টাকা। এখন এই 1,000 কোটি টাকা রেভিনিউ কারেক্ট আছে কিনা, as a audit team member, your responsibility is to verify this revenue figures, whether this figure has been correctly reflected in the financial statement or in the income statement. So your responsibility is to check revenue figure.
এখন আপনাকে প্রথমে এই প্রসেসটা জানতে হবে যে রেভিনিউ জেনারেশন প্রসেস ইজ স্টার্টেড উইথ অর্ডারিং। এখন অর্ডারিং লেভেলে কি কি রিস্ক থাকতে পারে? তো বিফোর দ্যাট ইউ হ্যাভ টু চেক হোয়াট আর দ্য কন্ট্রোলস আর ইন প্লেস, মানে রেভিনিউর জন্য কি কি কন্ট্রোল আছে অর্ডারিং লেভেলে। তো এখন আপনি কন্ট্রোলগুলো টেস্ট করবেন। অ্যাজ এন অডিটর আমার রেসপন্সিবিলিটি হচ্ছে, একটু আগে যেটা দেখলাম আমরা, রেভিনিউতে কি কি রিস্ক থাকতে পারে, রিস্কগুলো আপনি মাথায় থাকলে আপনি কন্ট্রোলও টেস্ট করতে পারবেন। তাহলে কি কন্ট্রোল টেস্ট করবেন? আপনি চেক করবেন যে রেফারেন্সেস আর বিং অবটেন ফর অল নিউ কাস্টমার্স। ধরেন কোম্পানির এক্সিস্টিং 5000 কাস্টমার আছে, নতুন করে যদি তারা এবছর আর 2000 কাস্টমার নতুন করে তাদের পুলে অনবোর্ড করে, তাহলে 2000 কাস্টমারের জন্য নতুন করে রেফারেন্স দিতে হবে। দেখেন আপনি যখন অনলাইন বা কোনো জায়গায় ভালো জায়গায় সেল অর্ডার করেন কোনো প্রোডাক্ট, তাহলে আপনার কাছে একটা অর্ডার একটা রেফারেন্স নাম্বার আসে না? জি স্যার। তার মানে দে হ্যাভ ক্রিয়েটেড দ্য রেফারেন্স নাম্বার ফর ইউ। এরপরে আপনি যখনই কোনো অর্ডার করবেন ওই রেফারেন্স নাম্বার দিয়ে আপনাকে আইডেন্টিফাই করতে পারবে। আপনি যখন স্বপ্নতে যাবেন, আগুরাতে যাবেন, ডেইলি শপিং এ যাবেন, দেখবেন আপনি কোনো কিছু পারচেস করলে এরপরে আপনাকে কি বলে? আইডি নাম্বারটা বলেন, কাস্টমার আইডি নাম্বারটা বলতে বলে না? জি স্যার। দ্যাট ইজ ইউর রেফারেন্স নাম্বার ওর কাস্টমার আইডি। এভাবে কোম্পানিগুলো যখন তাদের প্রোডাক্ট সেল করে, নতুন নতুন কাস্টমার যখন তারা অনবোর্ড করে, কাস্টমার জন্য তারা রেফারেন্স নাম্বার ক্রিয়েট করে। তো আপনি অডিটর হিসেবে চেক করবেন যে কোম্পানির গত বছর কাস্টমার ছিল 5000, এই বছর হয়ে গেছে 6000। তাহলে নিউ 1000 এর জন্য, নিউলি অ্যাডেড 1000 এর জন্য তারা রেফারেন্স নাম্বার ক্রিয়েট করছে কিনা এটা আপনি চেক করে দেখবেন। তাহলে আপনার ট্র্যাক করার সুবিধা হবে ওভারঅল সেলসটা। এরপর দেখবেন যে অল নিউ অ্যাকাউন্টস অন দ্য রিসিভেবল লেজার হ্যাভ বিন অথরাইজড বাই দ্য সিনিয়র স্টাফ। মানে কোম্পানিতে সেলস ডিপার্টমেন্ট, পারচেজ ডিপার্টমেন্ট, অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে বিভিন্ন লোকজন আছে। এখন নতুন যেই রেফারেন্সটা ক্রিয়েট করছে, whether this reference has been authorized by senior staff, তাহলে আমার জুনিয়র লেভেলে যে কেউ আছে, একটা কাস্টমার আসলো, সে একটা রেফারেন্স নাম্বার ক্রিয়েট করে ফেললো, তাহলে মনে করতে হবে কন্ট্রোল ইজ উইক। যখন দেখবেন ফর ক্রিয়েটিং এনি রেফারেন্স দেয়ার ইজ সিনিয়র লেভেল অথরাইজেশন ইজ রিকোয়ার্ড, তাহলে আপনি মনে করবেন যে তাদের এখানে স্ট্রং কন্ট্রোল আছে। দেন আপনি চেক করবেন অর্ডারস আর অনলি অ্যাকসেপ্টেড ফ্রম কাস্টমার হু আর উইদিন দেয়ার ক্রেডিট লিমিট অর ক্রেডিট টার্ম। আমি একজনের কাছ থেকে 5 কোটি টাকা পণ্য সেল করার বা ডেলিভারি দেওয়ার অর্ডার নিলাম, এরকম আমার কাছে শত শত আসছে, সবার কাছ থেকে আমি 5 কোটি 7 কোটি টাকার অর্ডার নিতে পারবো? যে কোনো কাস্টমার এসে বললো আমার থেকে আপনি আগামী সপ্তাহে বা আগামী মাসে আমাকে 5 কোটি টাকার পণ্য দিবেন, আমি একটা অর্ডার নিয়ে নিব? সে যা বললো তা? না স্যার। কারণ আমার ক্রেডিট লিমিট আছে, আমার কোন কাস্টমারকে কতটুকু বাকিতে, কতটুকু পর্যন্ত সে ওয়েট নিতে পারবে, আমার একটা জাজমেন্ট আছে, আমার একটা রেকর্ড আছে। তো ওইটার এগেনস্টে কি আছে? আমার ক্রেডিট লিমিট আছে। যদি ওই কোম্পানির পুলে 3000, 5000, 10,000 বা 10 লাখ কাস্টমার থাকে, সব কাস্টমারকে সে একই রকম বাকিতে সেল করবে না, এক এক কাস্টমারকে এক এক রকম দিবে, এক এক কাস্টমারের রিপে করার অ্যাবিলিটি এক এক রকম। তাহলে প্রত্যেকের জন্য আলাদা ক্রেডিট টার্ম এন্ড ক্রেডিট লিমিট সেট করা আছে, মানে বাকিতে কত পর্যন্ত দিতে পারবো, কাউকে 5 করে দিব, কাউকে 10 করে দিব, কাউকে 20 করে দিব। কারণ সবার সামর্থ্য এক না, যাকে যত কোটি টাকা বাকিতে দিব তত কোটি টাকা তার কাছ থেকে আমার জামানত নিয়ে আসে, কোলাটেরাল বা সিকিউরিটি নিয়ে আসে। এই জন্য ক্রেডিট লিমিটের মধ্যেই আছে কিনা এটা চেক করা। দেন চেক করব কাস্টমার্স অর্ডারস আর বিং ম্যাচড উইথ প্রোডাকশন অর্ডার এন্ড ডিসপ্যাচ নোটস। আমাকে চেক করতে হবে যে কাস্টমার অর্ডারটা তার প্রোডাকশন অর্ডারের সাথে এবং ডিসপ্যাচ নোটসের সাথে ম্যাচ করে কিনা। আপনি তো অডিটর, দেখলেন যে তারা এবছর 100 কোটি টাকার পণ্য ডেলিভারির জন্য অর্ডার নিয়েছে কাস্টমার থেকে। ওকে ফাইন, তুমি যা অর্ডার নিয়েছো তুমি আবার তার প্রোডাকশন করছো কিনা, নাকি আননেসেসারি অর্ডার নিয়ে রাখছো? তার প্রোডাকশন অর্ডারটা আবার ম্যাচ করতে হবে। আবার তুমি যা অর্ডার নিছো, যা প্রোডাকশন করছো, তা তুমি মার্কেট ডেলিভার করছো কিনা, তিনটা জিনিস ক্রস চেক করলে এখানে বের হয়ে আসবে কোনো ইস্যু থাকলে এর মধ্যে। তাহলে অর্ডারিং লেভেল ইজ ডান। বুঝা গেছে সবাই? ক্লিয়ার? অর্ডারিংটা বুঝতে পারছি আমরা? ইয়েস স্যার। জি স্যার। একটা কোশ্চেন ছিল স্যার। বলে ফেলেন কি কোশ্চেন।
স্যার রেফারেন্স নাম্বারটাকে এটা কোম্পানি আগে থেকে মানে তৈরি করে রাখে। আগে থেকে কেন তৈরি করে রাখবে রে ভাই? আপনি যদি স্বপ্নতে আপনি সেল করতে যান, সেল না সরি, স্বপ্ন থেকে আপনি কোনো কিছু বাই করবেন, স্বপ্ন আপনারা চিনবে আগে করতে করবে, আপনি যাওয়ার পরে কেনার পরে না আপনার নামে রেফারেন্স তৈরি করবে। বা যার থেকে অর্ডার নিবে আগে তো সে অর্ডার দিতে হবে, অর্ডার দিলে না তারপর তাকে নিউ কাস্টমার হিসেবে তারা ট্রিট করবে। তার আগে সে কাস্টমারকে চিনবে কিভাবে রেফারেন্স করার জন্য? বুঝতে পারছেন? জি স্যার। ওকে, আর কোনো কোশ্চেন? তাই আচ্ছা, অর্ডারিং এর পরে আমাদের কি থাকবে? নেক্সট প্রসেসটা কি? Dispatch and invoicing. Dispatch and invoicing. আচ্ছা, এরপর ডিসপাস এন্ড ইনভয়েসিং। তার ডিসপাস লেভেলে কি ধরনের রিস্ক থাকতে পারে? এখানেও কিন্তু রিস্ক আছে। কোম্পানির জন্য কি কি রিস্ক? গুডস মে বি ডিসপাস বাট নট রেকর্ডেড। আপনি একজনের থেকে অর্ডার নিয়ে তার জন্য পণ্যটা তৈরি করে তাকে ডেলিভারি দিয়ে দিয়েছেন, কিন্তু আপনি রেকর্ড করেন নাই। তাহলে এটা আপনার জন্য লস না গেইন হবে? একজনের কাছে পণ্য সেল করে অলরেডি তাকে দিয়ে দিয়েছেন, কিন্তু আপনি ডিসপাসটা রেকর্ড করেন নাই। আপনি যে তাকে ডেলিভারি দিলেন, এখন আপনি ধরেন 50 জনকে খিচুড়ি খাওয়াবেন, 50টা খিচুড়ির প্যাকেট দিবেন, 50 জনের আপনার কাছে নাম আছে, তার মধ্যে আপনি 30 জনকে খিচুড়ির প্যাকেট দিলেন, তাদের নামের সাথে একটা দাগ দিয়ে দিলেন যে হ্যাঁ তাকে তাকে আমার খিচুড়ি প্যাকেট দেওয়া হয়েছে। আর 20 জনকেও আপনি দিয়ে দিয়েছেন, কিন্তু তাদের নামের সাথে ক্রস দেন নাই। তাহলে তাদের কাছে খিচুড়ির প্যাকেট গেছে কিনা এটা প্রমাণ করা মুশকিল না? জি স্যার। জি জি স্যার। তাহলে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে এই 50টা বা 100টা খিচুড়ির প্যাকেট বিতরণ করার জন্য, এখন একজন নিয়ে আবার কোথাও একটা লুকায় রেখে আবার আসলো, একজন নিয়ে গেল 3টা, ফাইনালি আমার বাজেট ছিল 100 প্যাকেট, এখন দেখা যাচ্ছে 10 জন এসে খিচুড়ি পায় নাই। তাহলে যে ভদ্রলোক এই খিচুড়ির প্যাকেটটা বন্টনের জন্য দায়িত্বে ছিল, সে এটা বিপদে পড়বে। এখন তার নিজের পকেট থেকে আর 10 প্যাকেট কিনে দিতে হবে না? জি স্যার। বিকজ জি কি সে স্যার। খিচুড়ির প্যাকেটটা ডিসপাস করছে বাট রেকর্ড করে নাই। তো এখানে কিন্তু ডিসপাসিং অফ কোম্পানির বিজনেসও সেম। আপনি সাপ্লায়ারকে তার অর্ডার অনুযায়ী পণ্য দিয়ে দিচ্ছেন, কিন্তু পণ্য যে দিয়েছেন এটা রেকর্ডটা রাখেন নাই। এখন একজন আইসা রিপিটেডলি আবার নিয়ে গেল, বা এইভাবে আপনার একটা ডিসিপ্লিন নষ্ট হয়ে গেল। এটা কি ইজ ইট নট লস টু দ্য বিজনেস? এটা বিজনেসের জন্য লস না? জি স্যার, জি লস। স্যার। ফুললি লস্ট। এরপরে গুডস মে বি ডিসপাস বাট নট ইনভয়েস। এবার আপনি একজনকে হ্যাঁ ঠিক আছে অর্ডার অনুযায়ী তাকে ডিসপাস করছেন এবং এটা রেকর্ডও করছেন, কিন্তু তাকে আবার বিল দেন নাই। আপনি দারাজে অর্ডার করলেন অথবা পিকআপতে অর্ডার করলেন, আপনার কাছে পণ্য আসছে, পাঠাও থেকে আইসা আপনাকে প্রোডাক্টটা দিয়ে চলে গেছে, ইনভয়েস কিছু দেয় নাই। এখানে আপনি পেমেন্ট করবেন কেমনে? বিপদ না? কত টাকা পণ্যের দাম, কত কি? তো এটা কি বিজনেসের জন্য কি লাভ না লস? লস স্যার। Loss. তাহলে এরকমও হইতে পারে ইনভয়েস না দিলে। আবার ইনভয়েস মে বি রেজড ইন এরর। আবার আপনাকে ইনভয়েস দিয়ে রাখছে, আপনি পণ্য অর্ডার করছেন 3000 টাকার, আপনাকে যে ইনভয়েসটা দিছে এটার মধ্যে লেখা আছে 30,000। আপনার মেজাজ গরম হবে না? জি স্যার। আপনি জি দইরা স্যার। যাদেরকে অর্ডার জি দিচ্ছেন স্যার। ফোন করে চিল্লাচিল্লি শুরু করে দিবেন, কিরে ভাই আমি পণ্য অর্ডার করছি 3000, আপনি ইনভয়েস পাঠিয়েছেন 30,000। আপনার তার সাথে মারামারি অবস্থা হয়ে যাবে। এই জন্য বলে যে রেজাল্টিং কাস্টমার ডিসস্যাটিসফ্যাকশন। এরপর ইনভয়েস মে বি রংলি ক্যান্সেল বাই ক্রেডিট নোট রেজাল্টিং ইন লস টু দ্য বিজনেস। আপনি একজনকে
অর্ডারও নিচ্ছেন, রেকর্ডও করছেন, ইনভয়েসও দিছেন, কিন্তু মাঝে মাঝে কিছু পণ্য খারাপ পরে এটা ফেরত আসে, ফেরত আসলে আমার ইনভয়েসটা ক্যান্সেল করতে হবে না? জি স্যার। স্যার আমরা অনেক সময় অনলাইনে জিনিসপত্র আসলে ভালো না পড়লে এটা আবার ফেরত দিয়ে দিই। তো ফেরত দিয়ে দিলে তার কাজ কি? সে যে আপনার কাছে সেল করছে, সেলটা সে আবার ক্যান্সেল করবে না ইনভয়েসটা? জি স্যার। জি স্যার কিন্তু আপনি পণ্যটা ফেরত দেন নাই, আপনার ঠিকঠাকই ছিল, কিন্তু সে ভুলে এটা ক্যান্সেল করে দিচ্ছে সেল থেকে, তাহলে তাও তার জন্য লস। তাহলে এগুলো হচ্ছে ডিসপাস এবং ইনভয়েসিং লেভেলের রিস্ক। মানে আপনি যখন একটা কোম্পানি চালাবেন, পণ্য যখন ডিসপাস করবেন এবং ইনভয়েস করবেন, আপনাকে এই জিনিসগুলো সবসময় মাথায় রেখে করতে হবে। এগুলো হচ্ছে সাধারণত আমরা রিস্কই, আমরা অ্যাডভান্স এই ধরনের রিস্কগুলো আমরা আইডেন্টিফাই করতে পারি। তো কন্ট্রোল অবজেক্টিভটা হচ্ছে এখানে অল ডিসপাস অফ গুডস আর রেকর্ডেড। এইখানে যা যা রিস্ক আছে, রিস্কগুলো অ্যাড্রেস করাই হচ্ছে আমার কন্ট্রোলের অবজেক্টিভ। আমি যদি প্রপার কন্ট্রোল ডিসপাস লেভেলে ইম্পোজ করতে পারি, তাহলে উপরে যে রিস্কগুলোর কথা বললাম, এই রিস্কগুলো আর বিজনেসে থাকবে না। এখন আপনি কি কি কন্ট্রোল এখানে সেট করতে পারেন? তাহলে আমি যদি ডিসপাস লেভেলে বেটার কন্ট্রোল, ইফ আই ওয়ান্ট টু এনশিওর বেটার কন্ট্রোল ইন ডিসপাস এন্ড ইনভয়েসিং লেভেল, ধরেন সাপোজ ইউ আর দ্য ফাইন্যান্স কন্ট্রোলার, সিএফও অর ওয়ান অফ দ্য টপ ম্যানেজমেন্ট টিম। ম্যানেজমেন্ট আপনাকে বলছে প্লিজ এনশিওর প্রপার কন্ট্রোল অন ডিসপাস এন্ড ইনভয়েসিং। সামটাইম উই ডিসপাস প্রোডাক্ট, উই ডেলিভার প্রোডাক্ট, বাট উই ফরগেট টু প্রিপেয়ার ইনভয়েস। এই মিউট করতে হবে, আওয়াজ করে কোথায়? তা আপনি এখন এই অ্যাক্টিভিটিস গুলো যদি সেট করেন, তার ডিসপাস এবং ইনভয়েসিং এ আর কোম্পানির প্রবলেম থাকবে না। কি কি? আপনি গুড শুড বি, এই জিনিসগুলো মাথায় রেখে যদি আপনি কন্ট্রোল সেট করেন, গুড শুড বি ডিসপাস অনলি উইথ প্রপার অথরাইজেশন অ্যান্ড ভ্যালিড সেলস অর্ডার। আপনি আপনার কোম্পানিতে এমন সিস্টেম সেট করলেন যে একজন সেল করলো, আরেকজন আইসা বললো, একজন অর্ডার করলো, আরেকজন আইসা নিয়ে গেল, তাহলে কিন্তু ডিসিপ্লিন থাকবে না। তাহলে যে অর্ডার করছে সে যাতে পণ্য পায় এবং ভ্যালিড সেলস অর্ডার এগেইনস্ট ডিসপাস হয়। এখানে একটা লিস্ট আছে, এই লিস্টটা আপনাকে এনশিওর করবে ডিসপাস এন্ড ইনভয়েসিংটা প্রপারলি হবে। এখন আমরা অনেক সময় আমার ফ্যাক্টরি থেকে কাউকে ফ্রি কিন্তু জিনিসপত্র দিতে পারি। আপনার পরিচিত কারো কোম্পানিতে যখন যাবেন, পরিচিত কারো কাছে আপনাকে কিছু কিন্তু কিন্তু 2-4টা ফ্রি প্রোডাক্ট দিতে পারে না? জি স্যার। তাই না? আমরা পরিচিত ফ্যাক্টরিতে গেলেন, গার্মেন্টস ফ্যাক্টরিতে গেলেন, আপনাকে সুন্দর 2টা জিন্স প্যান্ট দিয়ে দিল। আপনি জুতার ফ্যাক্টরিতে গেলেন, পরিচিত আপনার খুব ক্লোজ, আপনাকে বললো যে আপনার জুতার সাইজ কত, আপনাকে সুন্দর একটা শু দিয়ে দিল। তো এরকম কমপ্লিমেন্টারি জিনিসপত্র পাই না আমরা বিভিন্ন জায়গায় গেলে? জি স্যার। এমন কমপ্লিমেন্টারি কিছু যখন আপনি পাবেন, ওই কোম্পানিকে ওই জিনিসটা প্রপারলি রেকর্ড করতে হবে। যদি ওই কোম্পানি এটা প্রপারলি রেকর্ড না করে, তাহলেও কিন্তু বিপদে পড়বে। তাহলে কোম্পানিতে যত লোক চাকরি করে সবাই আত্মীয় স্বজনরা দুনিয়ার ফ্রি জিনিস সব দিয়ে কোম্পানিকে একবারে মাঠে রাস্তায় বসাই দিবে। এই জন্য এনি ফ্রি অর স্পেশাল ডিসপাস মাস্ট বি অ্যাডিশনাল অ্যাপ্রুভাল। তাহলে আপনার যদি ওরকম কোম্পানি হয়, আপনি যদি কোম্পানিতে টপ ম্যানেজমেন্টে থাকেন, আপনি একটা পলিসি করবেন যে যে কেউ বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বা কাউকে ফ্রি চাইলেই দিতে পারবেন, একটা পলিসি থাকবে। বা ম্যানেজার লেভেলে, সিনিয়র লেভেলে আপনি সর্বোচ্চ 2জনকে দিতে পারবেন, এরকম কিছু একটা পলিসি থাকবে এবং এটা রেকর্ড থাকবে। না হলে কোম্পানি বিজনেসের প্রোডাক্ট মিলাইতে পারবে না। এরপরে আপনি যে কোনো পণ্য ডিসপাস করার আগে কোম্পানি পলিসি দেখতে হবে গুডস এর পণ্য কোয়ালিটি, কোয়ান্টিটি এসব ঠিক আছে কিনা। আমি যদি একজনকে একটা নষ্ট প্রোডাক্ট দিয়ে দিই, এরপরে আমার তার সাথে সম্পর্ক নষ্ট হবে, কাস্টমার সাথে রিলেশন নষ্ট হবে, সেই জিনিসটা ফেরত দিব, আমার সব দিকে লস। এরকম দেয়ার আর সাম অ্যাক্টিভিটিস হিয়ার দ্যাট কোম্পানি শুড ইন্ট্রোডিউস সো দ্যাট ডিসপাস এবং ইনভয়েসিং এ স্ট্রং কন্ট্রোল থাকে। নাও ইউ আর দ্য অডিটর, আপনি কন্ট্রোল চেক করবেন ডিসপাস এন্ড ইনভয়েসিং এ কন্ট্রোল আছে কিনা। আপনি চেক করবেন কি? সেলস ইনভয়েসটা চেক করবেন ঠিকমতো, ডিসকাউন্ট, ভ্যাট, রিটার্ন, ভ্যাট, ডিসকাউন্ট ক্যালকুলেশন সব ঠিকঠাক আছে কিনা, এগুলা ঠিকঠাক মতো ডিসপাস করছে কিনা, নাকি কোম্পানির এমডি সাহেব একজন 1 কোটি টাকার অর্ডার করছে, তাকে 1.5 কোটি টাকার মাল দিয়ে দিছে, বা এটার সাথে ঠিকঠাক মতো ভ্যাট অ্যাড করে নাই, এরকম ইস্যু থাকতে পারে। অডিটর হিসেবে আপনার কাজ হলো এগুলা চেক করা। এরপরে ম্যাচিং চেক করবেন সেল ট্রানজেকশনের সাথে ইনভেন্টরি রেকর্ডের। যে আপনি যদি মনে করেন যে এই কোম্পানিতে 100 কোটি টাকার পণ্য প্রোডাকশন হয়েছে 1 বছরে, 80 কোটি টাকার পণ্য সেল করছে, আর 20 কোটি টাকার পণ্য তার তো স্টোরে থাকার কথা, তাই না?
জি স্যার। তাহলে ওই জিনিসটা স্টোরে আছে কিনা জি আপনি স্যার। রিকনসিলিয়েশন গুলো চেক করবেন, নোট দেখবেন, সাপোর্টিং এভিডেন্স দেখবেন। হ্যাঁ, তারপর সেলস ড্যাব বুকে ঠিক মতো রেকর্ড হচ্ছে কিনা দেখবেন, এবং আপনি সিকোয়েন্স চেক করবেন। এই জিনিসগুলো চেক করলে আপনি বুঝে যাবেন যে ডিসপ্যাচ এন্ড ইনভয়েসিং কোনো ইস্যুস আছে কিনা। তাহলে আমার অর্ডারও নিলাম, এরপরে পণ্য ডিসপ্যাচও করলাম, ইনভয়েসও পাঠালাম। পরের স্টেপটা কি? রেকর্ডিং। রেকর্ডিং। এবার আমরা রেকর্ডিং লেভেলে চিন্তা করব। রেকর্ডিং লেভেলে কি কি রিস্ক আছে? রেকর্ডিং লেভেলে কি কি রিস্ক থাকতে পারে? Invoice sales might not be properly recorded. Invoice গুলো properly record না হইতে পারে। Credit notes might be properly recorded, might not be. তার আগের মতোই কিছু কিছু উল্টাপাল্টা রেকর্ডিং এর ভুল। হ্যাঁ, গুড। হইতে পারে যে আমি ইনভয়েস সেলস মাইট নট বি প্রপারলি রেকর্ডেড। আমি ইনভয়েস একজনের কাছে পণ্য সেল করছি, কিন্তু আমি এটা রেকর্ড করি নাই। ক্রেডিট নোট মাইট নট বি প্রপারলি রেকর্ডেড, মানে আমি হয়তো পণ্য ফেরত পাইছি কিন্তু এটা ঠিকমতো ক্রেডিট নোটটা রেকর্ড করে নাই। সেলস মাইট বি রেকর্ডিং দ্য রং কাস্টমার অ্যাকাউন্ট। আপনি 10 জন ABC 3 জন কাস্টমারের কাছে সেল করেন, সিটটা এর নামে রেকর্ড করছেন, একটা বির নামে রেকর্ড করছেন, বিটটা সির নামে রেকর্ড করছেন। এরকম যদি হজবরল লেগে যায় তাহলে কাস্টমার সাথে উল্টাপাল্টা ট্রানজাকশন রেকর্ড হয়ে যাবে না? জি স্যার। তাহলে এই রিস্ক গুলাকে মিটিগেট করার জন্য আপনি এই জাস্ট এক্স্যাক্টলি সেম রিস্ক গুলাকে অ্যাড্রেস করাই হচ্ছে আমার কন্ট্রোল অবজেক্টিভ। এরপর এখানে আপনি যদি রেকর্ডিং এ প্রপার কন্ট্রোল আনতে যান কোম্পানির, তাহলে আপনাকে কি করতে হবে? ডিউটি গুলা সেগ্রিগেট করতে হবে। যে আপনার কোম্পানিতে যারা চাকরি করে, একজন রেকর্ড করবে, একজন মেনটেন করবে, একজন চেক করবে, একজন অ্যাপ্রুভ করবে, একজন প্রিপেয়ার করবে। এভাবে একই লোককে যদি আপনি সব দায়িত্ব না দিয়ে 5 জন লোককে 5টা কাজ দেন, এটাকে সেগ্রিগেশন অফ ডিউটি বলে। মানে দায়িত্বটাকে সেগ্রিগেট করে দেয়, আলাদা আলাদা করে, আলাদা আলাদা রেসপন্সিবিলিটি ঠিক করে দেয়া। তাহলে এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কন্ট্রোল আর কি। এরপর আপনি রেকর্ডিং অফ সেলস ইনভয়েস সিকোয়েন্স মেনটেন করা রেগুলার, একটার পর যাতে একটা হয় এটারে আপনি এনশিওর করবেন। রিটেনশন অফ কাস্টমার রেমিটেন্স অ্যাডভান্স, এগুলো আপনি রেখে দিবেন। কাটো প্রসিডিউর অ্যাপ্লাই করা। এইভাবে এখানে কতগুলো লিস্ট আছে, এই কাজগুলো করলে রেকর্ডিং এর উপর প্রপার কন্ট্রোল থাকবে। তাহলে ভুলভাল রেকর্ডিং, উল্টাপাল্টা রেকর্ডিং আপনার অ্যাকাউন্টসে হবে না। এখন আপনি সেম জিনিসগুলা যে কন্ট্রোলগুলো সেট করছে, আপনি অডিটর হিসাবে রেকর্ডিং গুলা চেক করবেন। টেস্ট অফ কন্ট্রোল আপনি চেক করবেন যে ড্যাবুকে যে সেলস ড্যাবুকে কোম্পানি রেকর্ড করছে, রেকর্ড ঠিক আছে কিনা, এন্ট্রি গুলা ঠিকঠাক মতো চেক করবেন। এরপরে আপনি রিসিভেবল লেজার, আমরা যখন ক্রেডিটে সেল করি ডেবিট হয় কি, ক্রেডিট হয় কি বলছিলাম? বলেন, মনে আছে? ক্রেডিটে সেল করলে জার্নাল কি হবে? অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, তারপর সেলস ক্রেডিট। তাহলে আমরা দেখেন সেলসে ঠিকমতো এন্ট্রি যাচ্ছে কিনা, আর রিসিভেবল লেজারে ঠিকমতো যা যা এন্ট্রি হওয়ার কথা সব প্রপারলি এন্ট্রি হচ্ছে কিনা, এটা হচ্ছে আপনি কন্ট্রোল টেস্ট করবেন। কারণ একটা সেলস রিলেটেড আর হচ্ছে রিসিভেবল রিলেটেড যা যা যাওয়ার কথা, এই কন্ট্রোল পয়েন্টগুলো আপনি দেখবেন অডিটে। লেখা আছে, জাস্ট আপনারা একটু গো থ্রু করবেন। সেম জিনিস আমি লাইন বাই লাইন পড়লাম না। এরপরে পরের স্টেপটা কি, ফাইনাল স্টেপটা? ক্যাশ কালেকশন। ক্যাশ কালেকশন। তাহলে সেল থেকে আমাদেরকে ক্যাশ কালেক্ট করতে হয়। ক্যাশ কালেকশনে কিছু রিস্ক থাকে কি? পত্রিকায় দেখবেন, এই যে একে ধরিয়ে দিন, সে কোম্পানির মার্কেটিং এর বা সেলস এর চাকরি করতো, মার্কেট থেকে 1 কোটি টাকা তুলে নিয়ে বেনাফল দিয়ে দেশের বাইরে চলে গেছে। এরকম পেপার পত্রিকা দেখা যায় না? ওকে ধরিয়ে দিন, একে ধরিয়ে দিন, ঠিক দেখা আছে, যায় স্যার। কোম্পানির টাকা পয়সা নিয়ে চলে গেছে। তাহলে ক্যাশ কালেকশন কিন্তু ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট এবং রিস্কি এরিয়া কোম্পানির জন্য। কেমন কেমন রিস্ক থাকতে পারে? আপনি টাকা রিসিভ করছেন কাস্টমার থেকে, কিন্তু টাকাটা ঠিকমতো রেকর্ড করেন নাই বা ব্যাংকে জমা দেন নাই।
তাহলে আপনি যদি ক্যাশ কালেকশন দায়িত্বে থাকেন, আপনি টাকাটা যে রিসিভ করছেন রেকর্ড যেহেতু করেন না, আর ব্যাংকে জমা দেওয়ার দরকার কি? নিজের মতো ইউজ করলেন, নিজে সবসময় আবার একটা অ্যামাউন্ট রিসিভ করলেন, আজকে রিসিভ করছেন কালকে জমা দিলেন, কালকে রিসিভ করছেন পরশু জমা দিলেন, তাহলে সবসময় আপনার কাছে একটা টাকা ইউজ করতে পারবেন না, থাকি যাবে না? জি স্যার। তাহলে এটাই হচ্ছে রিস্ক, যে অল মানি। এখন আমি এটা এনশিওর করব কিভাবে, যাতে টাকা যেটা রিসিভ করছি তা যাতে রেকর্ড হয়, এবং যা রেকর্ড করছি তা যাতে ব্যাংকে জমা হয়। এটা এনশিওর করলেই কি হবে, আমার ক্যাশ কালেকশনের উপর একটা প্রপার কন্ট্রোল আসবে। এখানে কন্ট্রোল গুলা কি? তাহলে আমি কি করব, সেগ্রিগেশন অফ ডিউটি সেগ্রিগেট করে দিব। টাকা পয়সা আসার পরে টাকাটা রিসিভ করবে একজন, রেকর্ড করবে একজন, এটার কাস্টডি মেনটেন করবে আরেকজন। তাহলে তিনজনকে দায়িত্ব দিলে, চাইলে একজনকে যদি সব দায়িত্ব দেন, তাহলে সে আজকে টাকাটা রিসিভ করে বাসায় নিয়ে রেখে দিবে, 3 দিন ইউজ করবে, চতুর্থ দিন গিয়ে সে রেকর্ড করবে টাকাটা পাইছি 3 দিন ইউজ করার পরে। কারণ চতুর্থ দিন সে আবার 1 লাখ টাকা পাবে, আবার ওইটা আর 3 দিন ইউজ করবে। আর যদি আপনি রেকর্ডিং এর দায়িত্ব একজনকে দেন, ক্যাশ রাখার দায়িত্ব একজনকে দেন, তাহলে এই সুবিধাটা পাবে না, এটা ইউজ করতে পারবে না। পারবে? না স্যার। না স্যার। দ্যাটস ওয়াই সেগ্রিগেশন অফ ডিউটিস। আপনি সবসময় কাজটাকে একজনের কাছে, মানে একবারে কুক্ষিগত করে না রেখে আমরা কি করব, ডিউটিগুলো দায়িত্বগুলোকে বন্টন করে বিভিন্ন লোকজনের কাছে দিব, যাতে এটা আমার অটোমেটিক্যালি সিস্টেম আইডেন্টিফাই করে দেয় কোনো অনিয়ম করলে। এইভাবে আমরা মেল কন্ট্রোল, অথরাইজেশন কালেকশন, প্রুফ অফ রিসিভ, রেগুলার ক্লিয়ারিং, রিকনসিলিয়েশন, এক্সেপশন চেকস, এই জিনিসগুলো আমি সবসময় করলে। এক্সেপশন চেক কি? হঠাৎ করে গিয়ে ক্যাশে যা কাউন্ট করলাম, এই ক্যাশে কত টাকা আছে দেখি, লেজারে কত, লেজারে আছে 50 লাখ, ক্যাশে পাইলাম 30 লাখ, তার মানে আর 20 লাখ আইদার সে চুরি করছে অথবা 20 লাখ সে এখান থেকে নিয়ে ইউজ করতেছে। এই জন্য এক্সেপশন চেক, সাডেনলি গিয়ে এরকম ইনভেস্টিগেশন করতে হয়, ক্যাশ কাউন্ট করতে হয়। সো দিজ আর দ্য কন্ট্রোল পয়েন্ট ইউ ক্যান কনসিডার ইন ক্যাশ কালেকশন প্রসেস ফর বেটার কন্ট্রোল ওভার ক্যাশ কালেকশন। তাহলে আমাদের এই ছোট্ট চ্যাপ্টারটা মোটামুটি শেষ। আমরা এখন কিছু স্যাম্পল কোয়েশ্চেন আলাপ করি। আপনারা কি মোটামুটি বুঝছেন চ্যাপ্টারটা? আমি কিছু জিনিস লাইন বাই লাইন একদম পড়লাম না, এটা আপনারা পড়লে বুঝবেন, আমি জাস্ট আপনাদেরকে বেসিকটা কনসেপ্টটা দিয়ে আসলাম প্রতিটা এরিয়াতে। Yes, sir. আচ্ছা, স্যাম্পল কোয়েশ্চেন কি আছে এখানে? এখানে স্যাম্পল কোয়েশ্চেন আছে, কোম্পানি মাইট রিকগনাইজ হুইচ ওয়ান অফ দ্য ফলোইং রিস্ক এট অর্ডারিং লেভেল। অর্ডারিং লেভেলে সে নিচের যে 3টা রিস্কের কথা বলা আছে, 3টার মধ্যে কোন রিস্কটা সে ফেস করতে পারে? আমরা যে কিছু রিস্কের কথা বলছিলাম প্রথমে অর্ডারিং লেভেলে, এবিসির মধ্যে কোনটা? স্যার বি। Sir, B. জি স্যার। আচ্ছা, Sir, এরপরে B. মানি মাইট বি রিসিভড এট দ্য বিজনেস প্রেমিসেস বাট নট বি রেকর্ডেড অর ব্যাংকড আর নট দ্য কি রিস্ক এট দ্য ক্যাশ কালেকশন। আমি বলছিলাম টাকা রিসিভ হইতে পারে বাট ব্যাংকে জমা নাও হইতে পারে, এটা একটা রিস্ক, কিন্তু এখানে বলতেছে এটা রিস্ক না। তার মানে ইজ ইট ট্রু অর ফলস? False. False. ফলস। স্যার। ফলস। তার এক্সাম কোয়েশ্চেন কিন্তু এমনই হবে। During test of control under dispatch and invoicing, you have to verify credit notes. কিসের সাথে ক্রেডিট নোট গুলো আমরা ভেরিফাই করব বলা আছে? ক্রেডিট নোট সাধারণত কিসের সাথে ভেরিফাই করব? Sir, purchase. পারচেস। আমরা আজকে পারচেস নিয়ে পড়াশোনা করছি। স্যার অপশন ডি। Sir, D. একাধিকও হইতে পারে, একটা হইতে পারে। হ্যাঁ, ক্রেডিট নোট মানে আমার কাছে পণ্য ফেরত আসছে, তাহলে পণ্যটা যদি ফেরত আসে, এটার জন্য কি এটা পারচেসের সাথে সম্পর্কিত? Sir, D হবে D. ডি হলো এন্ট্রিস ইন গুডস রিটার্ন রেকর্ডে আসবে, এবং এটা আবার কই যাবে? রিটার্ন রেকর্ড থেকে রিটার্ন রেকর্ডে আসবে। আর পণ্যটা আপনি নিয়ে রাখবেন কোথায় ফেরত আসার পরে? Inventory. Sir, C. Inventory records. ইনভেন্টরিতে রাখবেন না, তাহলে সি আর ডি দুইটা পাইছি। Yes, sir. এরপরে এটার জন্য কি আমার অ্যাপ্রুভাল দরকার নাই? Yes, sir. Yes, sir. আইসা পণ্য ফেরত নিল, আমি আমরা রেকর্ড করে ফেললাম, এটা কি আসলে কি পণ্য, এটা কি নষ্ট পড়ছে, আসলে কি এটা ঠিকঠাক মতো ফেরত দিছে নাকি ভালো জিনিস ফেরত নিয়ে আসছে? আমি তো সব নিয়ে আসলে রিসিভ করবো না, এটা অ্যাপ্রুভাল দরকার আছে না? Yes, sir. আছে। এরপরে দেখেন, স্যার imposing restriction on receipt of cash by cashier only or by sales representative only may not be relevant control regarding recording of cash sales and collection. True or false?
যাতে ক্যাশিয়ার একাই সবকিছু না করতে পারে। এটার উপর যদি আপনি রেস্ট্রিকশন ইম্পোজ করে দেন তাহলে এটা বেটার কন্ট্রোল হবে কি হবে না? হবে স্যার। হবে স্যার। হবে, এই জন্যই ফলস। হুইচ আর দ্য কন্ট্রোল অবজেক্টিভ এট রেকর্ডিং লেভেল? রেকর্ডিং লেভেলের কন্ট্রোল অবজেক্টিভ কি এখানে? DRE. কারেক্ট। এটা আপনাদের বইতে আছে, এটা আপনারা বইতে আনসারও আছে, এটা একটু বইয়ের সাথে মিলাই নিবেন, ভেরি ইজি। সো আমাদের এখানে আমি আনসারটা দিয়ে দিছি, আমি ইয়েতে হোয়াটসঅ্যাপে দিয়ে দিব সিআরকে, আপনি এটা শেয়ার করবেন। সো আমাদের রেভিনিউ সিস্টেম চ্যাপ্টার ইজ ডান। এখন আমাদের 8:15 বাজে, আমরা একটা ব্রেক দিয়ে এরপর পারচেজ সিস্টেমটা গো থ্রু করব, যাতে আমাদের আজকে দুটো চ্যাপ্টার শেষ হয়ে যায়, তাহলে আপনাদের প্রিপারেশন নিতে ইজি হবে। তাহলে এখন 8:15 বাজে, আমি 30 মিনিট ব্রেক দিয়ে 8:45 স্টার্ট করব, ঠিক আছে? আচ্ছা স্যার। ঠিক আছে স্যার। আবার আসেন সবাই কিন্তু টাইমলি। জি স্যার। আচ্ছা, কয়টা পর্যন্ত ব্রেক দিল স্যার? 30 মিনিটস 30 মিনিটস 30 মিনিট।